কলকাতায় আবাসিক হোটেলে আগুনের ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৬ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। সাতক্ষীরার ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের মরদেহ দেশে আনা হয়। বিকেলে কলকাতা থেকে আসা সাংবাদিক দম্পতিসহ ৫ জনের মৃতদেহ ভারতের পেট্রোপল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে দুপুর ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আলিমুজ্জামানের মরদেহ হস্তান্তর করে। গেল ১৯ আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় ৭ বাংলাদেশি সহ ৯ জন নিহত হন। এদের মধ্যে নিহত বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছায় শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর ১২টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন বোমরা পুলিশ বোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি বোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা ১২টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। দর্শক, কলকাতায় হোটেলে নিহত ৭ বাংলাদেশের ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। এরই মধ্যে তাদের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, নিহত ৪ জনের মরদেহ কটা নাগাদ কুষ্টিয়ায় পৌঁছবে বা পৌঁছেছে কিনা জানাবেন, এবং দাফন সহ সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, আপনাকে বলে রাখি, বেনাপোল সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তর সমস্ত কার্যক্রম শেষ করে কিছুক্ষণ আগে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিয়েছে, কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫টি মরদেহ। তার মধ্যে কুষ্টিয়াতে আসে ৪টি এবং ঢাকা সাভারের একটি। তো আপনাকে বলে রাখি, আমরা আমাদের যে গণমাধ্যম কর্মীরা মরদেহগুলোর সঙ্গে আছে তাদের কাছ থেকে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটা বলছে সেটা কুষ্টিয়াতে আসতে আসতে হয়তো রাত ৮:৩০ থেকে ৯টার মধ্যে আসবে। এই ৮:৩০ ৯টার মধ্যে আসার পরেই কিন্তু আসলে যে ৪ জন আছে ৪ জনের মরদেহ কিন্তু আসলে দুজনকে মহাশ্মশানে নিয়ে হবে এবং দুজনকে কুষ্টিয়া পৌর গোরস্থানে নিয়ে হবে এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করা হবে, এরকমই তথ্য আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। তবে আপনাকে একটি কথা বলে রাখি, এখনই কিন্তু আমাদের যে গণমাধ্যম কর্মী যে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের দেবাশিস দত্তর যে বাড়ি সেখানে কিন্তু ভিড় জমছে এবং একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হচ্ছে। আমাদের সহকর্মীকে হারিয়ে কিন্তু আসলে আমরা একটি হৃদয় স্পর্শের মধ্যে আছি। তবে আপনাকে বলে রাখি ফারজানা, পরিবারের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে মরদেহগুলো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে এদেরকে দুজনকে সমাধি হবে এবং দুজনকে দাফন করা হবে, এরকমই তথ্য আমাদেরকে পরিবারের পক্ষ থেকে বলা আছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সর্বশেষ সংবাদ। ফারজানা, ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া এসে পৌঁছেছে এবং সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহিন আলী। কলকাতার হোটেলে আগুনের ঘটনায় আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। এসি বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড হওয়ায় হোটেলে উঠেই তা খতিয়ে দেখছেন তারা। প্রয়োজনে সেগুলো মেরামত করছেন নিজ উদ্যোগেই। আগামীতে যেন এ ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। হোটেল কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ দুর্ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখার পরামর্শও দিচ্ছেন তারা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে ওরিসুল ইসলামের রিপোর্ট। কলকাতার একটি হোটেলে সম্প্রতি অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর আতঙ্ক বিরাজ করছে পর্যটকদের মাঝে। বিশেষ করে বেশি ভয় রয়েছেন বাংলাদেশিরা। এরই মধ্যে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন কেউ কেউ। এসি বিস্ফোরণ থেকে আগুন লাগায় হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ও এসিগুলো ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন নিজেরাই। অনেকে নিজ দায়িত্বে মেরামত করিয়ে নিচ্ছেন এসিগুলো। আমি আমার হোটেলে তখন এই অবস্থা দেখি, আমি আমার হোটেলের এসিটা চেক করলাম, চেক করে দেখেছি একটু ময়লা দেখছি, ওটা আমি সার্ভিসিং করে ক্লিয়ার করে ফেলছি। মোটামুটি আমি ওই দিকটা এখন কমফোর্ট ফিল করতেছি। আগুন সুরক্ষা সরঞ্জাম বিক্রি সংস্থার মালিক জানালেন, ভারতের অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকে হয়। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ফায়ার অ্যালার্ম বা আগুন সুরক্ষা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা মুক্ত মনে করেন তিনি। ইন্ডিয়াতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে ফায়ার বেশি হয়, 90% ফায়ার অ্যাকার ডিউ টু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। যখন আগুন লেগেছে আগে ফায়ার অ্যালার্ম ওখানে থাকতো তো পিপল অ্যালার্ট হয়ে যেত আর অ্যাটলিস্ট লাইফ সেভ হতে পারতো। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে কলকাতা ও পশ্চিমবঙ্গ প্রশাসন।
এরই মধ্যে হোটেলগুলোতে পরিদর্শন করেছে দমকল বিভাগ। সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ বৈঠক করেছেন হোটেল মালিকদের সাথে, দিয়েছেন একাধিক নির্দেশনা। আমাদেরকে বলেছে যে অগ্নি ফায়ার ফাইটিংয়ের যে সিস্টেম এগুলোকে ঠিকঠাক রাখতে। আজকে পাশে হয়েছে, আমাদের এখানে যেন আগামী দিনে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। এর মধ্যে 7 জনই বাংলাদেশি। অরিসুল ইসলাম, 71। কোনো শর্তে নয়, দেশের মানুষের স্বার্থ প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা চলছে। আলাপ এগোলে তা হতে পারে আগামী সপ্তাহেই। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কোনো দেশের সাথে সম্পর্ক গড়বে না বলেও স্পষ্ট জানান তিনি। আগামী 1.5 বছরের মধ্যে ভঙ্গুর দেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। দায়িত্ব নেবার পর প্রথম কার্যদিবসেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এটা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না যে আসিয়া আমি এটা তো ইটস নট আ গেম প্লে। পরে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসেন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দেশের ভঙ্গুর অবস্থা 1 থেকে 1.5 বছরের মধ্যেই বদলে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল, সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং এই দলটি কিন্তু বিগত 17 বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ। সরকারের ভিশন বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতাও চান তারা। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা ও গণতন্ত্র আরও সুসংহত করার প্রত্যয়ে শুরু হলো মির্জা ফখরুলের রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। মুহাম্মদ হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এবার রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রাতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির সামনে দাঁড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও লাল সবুজের পতাকা পেল জাতি, সেই বীর সন্তানদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিয়োগলের করুণ সুরে আর নীরবতায় যেন ফিরে আসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি। এ সময় রাষ্ট্রপতিকে 3 বাহিনীর চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
পরে স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা নিবেদন কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি বার্তা। প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকের ভূমিকা রাখবেন তিনি। মোহাম্মদ হুসাইন, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দর্শক, সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা এবং সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। ফারজানা, সিলেট ঢাকা যে মহাসড়ক আছে, এই মহাসড়কটি একটি মরণ ফাঁদ হিসেবে আছে। সিলেটের ওসমানীনগরের এলাকার যে রাস্তাটি, এটা প্রতিদিন যে দুর্ঘটনা ঘটছে, এই আগস্ট মাসে 7 তারিখ থেকে এখন পর্যন্ত 14 জন সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন। আজকে বেলা 2টার দিকে সিলেটের শেরপুর থেকে জগন্নাথপুর যাওয়ার পথে একই পরিবারের 3 জন সহ সিএনজি অটোরিক্সার যে চালক আছেন, সেই চালক সহ 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 3 জন। এই 3 জনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে একই পরিবারের তারা 5 জন, তারা যে জগন্নাথপুর এলাকার একটি প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসাবে কাজ করেন। তারা ছুটি শেষে তারা এই জগন্নাথপুরে যাওয়ার পথে সিলেট থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কের সাথে, লরির সাথে তারা মুখোমুখি সংঘর্ষে এই 4 জন নিহত হন। এই নিহতদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আহত যে 4 জন আছেন, এই 4 জনকে গুরুতর 4 জন আছে, এই 4 জনকে উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তারা এই 5 জন একই পরিবারের ছিলেন এবং সিএনজি যখন শেরপুর থেকে জগন্নাথপুর উদ্দেশ্যে যাওয়ার পথে যে উসমানীনগর ব্রাহ্মণ গ্রাম যে আছে, এই ব্রাহ্মণ গ্রামে সিলেট থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে যে যারা মারা গেছেন তাদেরকে এখন মর্গে রাখা হয়েছে। আমরা তাদের স্বজনরা এখানে এসেছেন। আর এই যে প্রবাসীর বাসা তিনি থাকতেন, এই প্রবাসী বাসার একজন এসেছেন, তার সাথে আমরা একটু জানবো যে প্রবাসী এসেছেন, তার কাছে আমরা একটু জানবো যে তারা কি কাজ করতেন। তারা তো আসলে আমাদের বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন, আর উনি কৃষির সঙ্গে জড়িত ছিলেন। ওই যিনি পুরুষ, যিনি মহিলাও কাজ করতেন গৃহকর্মী হিসেবে, ওরা তো অবিরত থাকতো। তো খুবই দুঃখজনক, মানে সবাই একসাথে মারা গেছে। ফারজানা, আসলে জানলে যে প্রবাসী বাড়িতে ওনারা কেয়ারটেকার হিসেবে থাকতেন, তারা এখানে কাজ করতেন এবং তারা ছুটিতে 5 দিন আগে ছুটিতে গিয়েছিলেন। ছুটি শেষে তাদের কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ফারজানা, দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়কের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে এই মহাসড়ক নির্মাণ করা হবে। আজ তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং 3টি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন যোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটি কমবে বলে আশা করা হচ্ছে। ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়। নারীর ক্ষমতায়ন বাড়ানো এবং শীর্ষস্থানে নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক দলগুলোর নীতিমালায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা। আজ রাজধানীর একটি হোটেলে তরুণ নারী নেতৃত্ব নিয়ে আয়োজিত সংলাপে নিজেদের এমন মনোভাব তুলে ধরেন তারা। শ্রমজীবী নারী ও তৃণমূলের নারীদের ভূমিকার স্বীকৃতির দাবিও জানান তারা।
বিস্তারিত মিল্টন আনোয়ারের প্রতিবেদনে। সেই ডাকসু নির্বাচনে আমরা রাজনীতিতে তরুণ নারীদের নেতৃত্ব বিষয়ক এই জনসংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নতুন প্রজন্মের নারী নেত্রীরা। তারা বলেন, রাষ্ট্রে 51% নারী হওয়া সত্ত্বেও রাজনীতিতে তাদের ভূমিকা সীমিত। এজন্য রাজনৈতিক দলগুলোর নীতি দায়ী বলে অভিযোগ তাদের। আমার সংসদে বিরোধী দল তার মূল রাজনৈতিক দলের নেতৃত্বের ক্ষেত্রেই নারীদের কথা ভাবতে পারে না। আবার দেখেন, এখানে একটা আমার কাছে হিপোক্রেসি মনে হয় বিষয়টা। নেতার ছেলে নেতা হবে, নেতার মেয়ে নেতা হবে, এই একটা পরিবারতন্ত্রের মধ্যেই তো আমরা আছি। ছাত্র নেতৃত্ব থেকে আমরা খুব বেশি নেতৃত্বকে কিন্তু আমরা সামনে আসতে দেখি না। আমাদের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু খুব আগ্রহী না। সমাজের বিভিন্ন স্থানে নারী নেতৃত্ব কতটুকু আছে তার মধ্য দিয়ে সভ্যতার মানদণ্ড নির্ধারিত হয় উল্লেখ করে তারা বলেন, এদিক থেকে বাংলাদেশ এখনো পিছিয়ে। Women leadership is a marker of how far you have come. রুয়ান্ডা একটা সিভিল ওয়ারে জর্জরিত দেশ, এখন অ্যামেজিংলি 60% উইমেন লিডারশিপ ওদের সংসদে, এবং আমাদের সংসদে অনলি 2.3% ইলেক্টেড উইমেন লিডারশিপ। আপনার একটা প্রফেশনাল আইডেন্টিটি থাকতে হবে, আপনার একটা পলিটিক্যাল আইডেন্টিটি থাকতে হবে, দেন আপনার একটা পার্সোনাল আইডেন্টিটি থাকবে। এই তিনটা আইডেন্টিটিকে আপনি আপনার মতো করে ডিফাইন করবেন। আই এম নট জাজিং এনিওয়ান। দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও তাদের ক্ষমতায় নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার মতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে দলগুলোর মানসিকতায় পরিবর্তন জরুরি। আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিল, অনেক দিন ছিলেন। তারপরেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই নাই। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। সমাজের সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং অনলাইনে বিভিন্ন পেশার নারীদের হয়রানি ও আক্রমণ বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠে আসে আলোচনায়। আমাদের অর্ধেক পপুলেশন নারী। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। অভিযুক্ত অপরাধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী হামলায় আহত ইএনটির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে গণমাধ্যমে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী আহত চিকিৎসকের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 17 আগস্ট রাতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই, এবং আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি বিশেষ করে মেট্রো এলাকায়, ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের হরিশপুরে শিশির পরিবহনের বাস চাপায় নিহত হয়েছেন 2 জন। নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, শনিবার দুপুরে হরিশপুরের ব্রিজের পাশে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বড় হরিশপুর রাজীবপুর গ্রামের সাইদ এবং জয়নগর পূর্ব পাড়ার বাসিন্দা সাব্বির। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে দৌলতপুর ইউনিয়নের কীর্তি বাসদী গ্রামে ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা জানান, সকালে নিহত আকাশের বাবা আর মা কাজে গিয়েছিলেন। পরে বাবা আফতাব উদ্দিন বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আকাশ। এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। সংকটের মূল প্রভাব পড়েছে দেশের সব শিল্প কারখানায়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সাবেক পরিচালক জানান, রবিবার এলএনজি কার্গোবাহী একটি জাহাজ দেশে আসলে পরিস্থিতির উন্নতি হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যাচ্ছে না রড ও স্টিল রি-রোলিং এর মতো ভারী শিল্প কারখানাগুলোতে। উৎপাদন ব্যাহত হচ্ছে তৈরি পোশাক শিল্প খাতেও। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩২০ থেকে ৩৬০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে এখন গ্যাস মিলছে ১৭৫ থেকে ২২০ মিলিয়ন ঘনফুট। ৩-৪ ঘন্টা সিএলডি ১-১৫০ টাকা গ্যাস পাই, এগুলা দিয়ে কি আমরা চালানো সম্ভব? এই গ্যাস দিয়ে চলে না, আমরা অনেক কষ্ট করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে অতি শীঘ্রই যেমন এই লাইনটা যেমন চালু করে গ্যাসের যে ভোগান্তিটা আমরা পাচ্ছি, ভোগান্তি যেমন না হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জানান, রবিবার একটি এলএনজি কার্গোবাহী জাহাজ দেশে আসার কথা রয়েছে। সেটি এলে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে। সবচেয়ে এই বিদ্যুৎ এবং গ্যাসের শর্টেজের জন্য বেশি সাফার করতেছে আমাদের ইন্ডাস্ট্রিগুলি, তার মধ্যে ভারী ইন্ডাস্ট্রি এবং আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলি আছে। তো সুতরাং অতি সত্বর যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেই ক্ষতির সম্মুখীন হবে সেটা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আশুলিয়ায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে ভোগান্তি। অনেক শিল্প কারখানায় উৎপাদন সময়সূচি পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও বিকল্প জ্বালানি ব্যবহার করে চালু করা হয়েছে উৎপাদন। এদিকে তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন কমছে, ধীর হয়ে পড়েছে নগরী পরিবহন ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বহু কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। সময় মতো পণ্য সরবরাহ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কালকে রাত্র সিরিয়াল দিছি, পাই নাই। আজকে সকালবেলা ৭টার থেকে সেই যে পর্যন্ত বসে রয়েছি, গ্যাস পাচ্ছি না, ঠিকভাবে আমরা গ্যাস পাচ্ছি না, এবং কি বাসা বাড়িতেও গ্যাস নেই, লাইনে গ্যাস নেই। আজ ৩ দিন ধরে একটু তাও সকালবেলা একটু থাকে আর সারাদিনে থাকে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। শাকিলা সিথি, ৭১। মেহেরপুরের গাংনীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেনকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে গাংনী থানা পুলিশ কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে পিচ্চি হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গাংনী উপজেলার পূর্ব মালসাদদহ গ্রামে অভিযান চালিয়ে 2টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামির নামে 2টি হত্যা মামলা সহ 60টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হোসেন আলী ওরফে পিচ্চি হাসান ওরফে বোমা হাসান নামে পরিচিত। তো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাকে শনাক্ত করি এবং তার অবস্থান কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় শনাক্ত করি। সেখানে আমার একটি চৌকস টিম গিয়ে উক্ত থানার ফোর্সের সহায়তার মাধ্যমে তাকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। 2028 থেকে নতুন অর্থ বছরের হিসেব শুরু হচ্ছে বাংলাদেশে। 3 মাস এগিয়ে যার গণনা শুরু হবে 1 এপ্রিল থেকে। মূলত বর্ষার কারণে প্রকল্প বাস্তবায়নের সমস্যা থেকে মুক্তি পেতেই এই উদ্যোগ। একই সাথে মাথায় রাখা হয়েছে জনদুর্ভোগের বিষয়টিও। বিশ্লেষকরা মনে করেন এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে সুফল পাওয়া যাবে অর্থনীতিতে, তবে চ্যালেঞ্জ রয়েছে বাস্তবায়নে গিয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট। বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের সংকট বহু পুরানো। বাড়তি সময়, অতিরিক্ত ব্যয় আর জনদুর্ভোগের ঘটনা নিত্য সঙ্গী, যার পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয় অর্থবছরের হিসাবকে। অর্থাৎ জুলাই থেকে গণনা শুরু হয়, বড় একটা সময় নষ্ট হয় বর্ষার কারণে। সেই জটিলতার ফলাফল টানতে হয় বছর জুড়ে। এই সংকট থেকে রেহাই পেতে এবার অর্থবছরের সময়সীমায় বদল আনতে যাচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে যা অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। সিদ্ধান্ত অনুযায়ী 3 মাস আগে থেকে গণনা শুরু হলে বাড়বে কাজের মান, কমবে দুর্ভোগও। একই সাথে দূর হবে জুলাই আগস্টের বৃষ্টি সংক্রান্ত ঝামেলাও। নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে একে বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। রেইনি সিজন হয়, অনেক প্রচুর বৃষ্টিপাত হয়, শুরু হয়, চলে, বন্যা, তারপর জুলাইয়ের পরে সেপ্টেম্বর অক্টোবর একটা বন্যা দেখা দেবে, সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাবে। অর্থাৎ বেস্ট হলো একটু আগে করে যাওয়া। অর্থাৎ সেই সেন্সে রিজনেবল। যেমন
এপ্রিল থেকে করলে সুবিধা হবে কি, শীতের পুরা এসে কেটে গেল, আমাদের আমন ধান এটা শেষ হলো, সবজি প্লাস শীতের যে মেইন সেটা বেটার সিজন, কোনো বন্যা হয় না। বছরের শেষে এসে তড়িঘড়ি করি, তখন বর্ষাকাল থাকে। তো এই বর্ষাকাল থাকার কারণে কাজও হয় না, আবার টাকাটাও নানাভাবে ব্যয় হয়ে যায়। তো এখন এটা যদি আপনার এপ্রিলে শেষ হয় বা মার্চে শেষ হয়, তখন শীতকাল। আপনি কোনো কারণে যদি শুরুতে পিছনেও পড়ে যান, মানে ধীরগতিও হয়ে যান, কিন্তু শেষের দিকে এসে আপনি সেটা কভার করতে পারবেন। আইএমএডির হিসাবে বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে ধীরগতিতে চলে উন্নয়ন কর্মকাণ্ড। শেষ দিকে এসে তড়িঘড়ি করে ছাড় করতে হয় বরাদ্দের অর্থ। ফলে প্রশ্ন ওঠে বাস্তবায়নের মান নিয়ে। আসছে 2027-28 অর্থ বছরকে ট্রানজিশনাল বিবেচনা করে 2028-29 সাল থেকেই পূর্ণ বাস্তবায়নে যেতে চায় সরকার, যাকে যৌক্তিক বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তবে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের সক্ষমতা নিয়ে। বর্ষাকালেই হবে, শীতকালেই হবে। আমার ইমপ্লিমেন্টেশন আমাকে শীতকালেই করতে হবে এবং বর্ষাকালে প্রস্তুতিটা নিতে হবে। বর্ষাকালে ইমপ্লিমেন্টেশন করা যাবে না, এটা বাস্তবতা। তো আমি যেটাই আগাই পিছাই আমাকে ওই বাস্তবতা মেনেই করতে হবে। কম্পালসিভ ছিল, একে অত্যাবশ্যকের জিনিস ছিল আমার মনে হয় না, কারণ ফিসক্যাল ইয়ার জুলাই টু জুন ছিল বহুদিন যাবতই, এটা মোটামুটি অভ্যস্ত এবং আমাদের এক্সপেন্ডিচার প্যাটার্নটা এইভাবে ধরা হয়। বর্তমানে ভারত, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে এই হিসাব চালু রয়েছে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।